নমস্কার বন্ধুরা। আমার এই ব্লগটা একেবারেই অন্যরকম। তার কারণ যেখানে আমি এসেছি সেই জায়গাটাও একদম অন্যরকম। আজকে এসেছি বাঁকুড়ার রানীবাঁধে একটা প্রত্যন্ত সাঁওতাল গ্রামে। এখানে আমি আগে চাকরি করতাম, মানে আমার আগের স্কুল ছিল এখানে। আর সেই স্কুলেই কিছু জরুরি অফিসিয়াল কাজের জন্য আবার একটু আসতে হয়েছে। অনেক দিন পর সেই একই রাস্তা দিয়ে হাঁটছি, যে রাস্তা দিয়ে একটা সময় প্রতিদিনই হাঁটতাম। কিছুই বদলায়নি। এখানকার মানুষজন, তাদের ব্যবহার, তাদের ঘরবাড়ি সব কিছুই কিন্তু একই রকম রয়েছে। চলুন আপনাদের একটু এই গ্রামটা ঘুরিয়ে দেখাই। এই গ্রামটার নাম হচ্ছে চালথা। চালতা নয়, চালথা। অনেক নস্টালজিক একটা ফিলিংস আসছে। স্কুলটাও দেখাবো। স্কুলটার অবস্থা যদিও খুবই খারাপ, তবুও দেখাবো। কারণ স্কুলটা কিন্তু আমার নিজের হাতে তৈরি, মানে আমি বানাইনি, রাজমিস্ত্রির কাজটা করিনি। একদম প্রথম জয়েন করেছিলাম, আর টিআইসি হিসেবে পুরো স্কুল বিল্ডিং তৈরি করা সমস্ত কিছু আমি করেছিলাম। তাই বুঝতেই পারছেন একটা প্রচণ্ড ইমোশন জড়িয়ে রয়েছে। রানীবাঁধ পৌঁছানোর সবথেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে ধর্মতলা থেকে নাইট সার্ভিসের বাস ধরা। আসলে ট্রেনে যেতে গেলে সেই বাঁকুড়া ছাড়া আর কোনো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নেই। আর বাঁকুড়া থেকে রানীবাঁধ প্রায় 65 কিলোমিটার দূরের একটা জনপদ। আর সেখানে যাওয়ার জন্য বাস ছাড়া আর কোনো গতি নেই। তাই ধর্মতলা থেকেই নাইট সার্ভিসের বাসে করে রওনা হয়েছিলাম কলকাতা থেকে রানীবাঁধের দিকে। ধর্মতলায় মোটামুটি রাত 9টা থেকে অনেকগুলোই বাস ছাড়ে, যেগুলো রানীবাঁধ যায়, বান্দোয়ান যায়, মানবাজার যায় বা পুরুলিয়ার অন্যান্য জায়গাতেও যায়। বাঁকুড়া বা পুরুলিয়ার বিভিন্ন জায়গার এই নাইট সার্ভিসের বাসগুলো দ্বিতীয় হুগলি সেতু পার করে টোল প্লাজা পেরিয়ে ডানকুনি হয়ে সোজা আরামবাগের দিকে ঢুকে যায়। আরামবাগ হয়ে বিষ্ণুপুরের দিক দিয়ে বা অন্যান্য দিক হয়ে এই বাসগুলো চলে যায়। আমাদের যে রানীবাঁধের বাসগুলো ছাড়ে, এগুলো আরামবাগ হয়ে বিষ্ণুপুর হয়ে বাঁকুড়ার দিক থেকে রানীবাঁধে ঢোকে। প্রায় ভোরবেলা সারা রাত জার্নি করার পর আমরা পৌঁছেছিলাম রানীবাঁধে। সেখানে হোটেলের ঘর আগের থেকেই বলা ছিল। গিয়ে ঢুকে গেলাম রানীবাঁধের বলাকা লজে। আপনাদের মনে হতেই পারে এরকম একটা প্রত্যন্ত জায়গায় হয়তো ভালো ঘর পাওয়া যায় না। হ্যাঁ, আগে কিন্তু খুব একটা ভালো ঘর এখানে পাওয়া যেত না, কিন্তু বর্তমানে দেখলাম এই লজটাকে একদম নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে। আর সেখানে যে ঘরগুলো রয়েছে সেগুলো অনায়াসে টেক্কা দিতে পারে পশ্চিমবঙ্গের অন্যান্য ট্যুরিজম জায়গার লজ বা হোটেলগুলোকে। বেশি সময় নষ্ট না করেই একটু ক্লান্তিটা জুড়িয়ে নিতে ব্ল্যাঙ্কেট বের করে সোজা বিছানায় শুয়ে পড়লাম। একটু রেস্ট করারও দরকার ছিল, তার কারণ পরের দিন তো সারা দিন আমাদের একের পর এক অফিসিয়াল কাজ। সকালে ঘুম থেকে উঠতে বেশ একটু বেলাই হয়ে গেল, তার কারণ সেই প্রায় ভোর রাতে এসেছি আর সারা রাত বাস জার্নি করে বেশ ক্লান্ত ছিলাম। তাই ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। তারপর মনে পড়ল খুব বেশি দেরি হলে আবার কাজগুলো মেটাতে সমস্যা হয়ে যেতে পারে। বলাকা লজে বর্তমানে বেশ ভালোই ব্যবস্থা করেছে দেখলাম। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, ইচ্ছে করেই গ্রাউন্ড ফ্লোরে থাকিনি। আর ফার্স্ট ফ্লোরে শুধুমাত্র কিন্তু আমরাই ছিলাম। এমনিতেও এটা এমন কোনো ট্যুরিস্ট স্পট নয় যে প্রচুর লোক থাকবে, তাই প্রায় পুরো ফ্লোরটাই ছিল আমাদের। ওই যে সামনে খোলা দরজাটা দেখা যাচ্ছে, আমরা ওই রুমেই ছিলাম। আর চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে বিভিন্ন সোফা বা এমনি জাস্ট বসার জায়গা।
পুরো ফ্লোরটাতে কিন্তু অনেকটাই স্পেস রয়েছে। আমরা এবার বেরিয়ে পড়লাম একটু ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। রানীবাঁধটা কিন্তু জঙ্গলমহলের মধ্যেই পড়ে। এর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জঙ্গল, তাই এখানে রানীবাঁধের ফরেস্ট রেঞ্জ অফিসও রয়েছে, যদিও সেই অফিসে আমি কোনোদিনই ঢুকিনি। আর এখানে একটা বাংলোও রয়েছে ফরেস্ট অফিসের, সেখানেও আমি কোনোদিনও যাইনি। যাই হোক, ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে গেলাম অপূর্ব সুইটসে। এখানে কিন্তু সকালবেলায় বেশ ভালো গরম গরম লুচি তরকারি বা বিভিন্ন ধরনের মিষ্টি, সিঙ্গারা এই সমস্ত তৈরি হয়। রানীবাঁধে কিন্তু খাবার দাবার বেশ সস্তা, তবে হ্যাঁ, একেবারে রাস্তার উপরে ওই খোলা অবস্থায় ঠেলা গাড়িতে যে সমস্ত খাবারগুলো বিক্রি হয় সেগুলো না খাওয়াই ভালো। একটু রাস্তার থেকে ভেতরের দিকে ঢুকে যে দোকানগুলো রয়েছে সেখানে তবু একটু হাইজিন মেনটেন হয়, কিন্তু একেবারে রাস্তার উপরে ঠেলাগুলোতে এত বাস চলাচল করে ওখান দিয়ে যে সেই ধুলোবালি সেই খাবারের মধ্যে যাবেই যাবে, তাই আমি সেই ধরনের খাবারটা একটু অ্যাভয়েড করি। যাই হোক, যেটা বলছিলাম, তো গরম গরম লুচি আর তরকারি, যদিও তরকারিটা মানে খুবই পাতলা ধরনের হয়, আর এখানে খুব টেস্টি খাবার এক্সপেক্ট করাও যায় না। মানে আমরা এখানে যে ধরনের সাধারণত টেস্ট পাই খাবারের, ওখানের রান্নাবান্না কিন্তু আমাদের এখানের মতো নয়। তবে এই যে মনোহরা যে মিষ্টিটা, এটা সত্যিই মনটাকে একদম হরণ করে নেবে। ব্রেকফাস্ট করে আমরা আবার চলে গেলাম লজের দিকে। এবার ফাইনালি একটু স্নান করে বেরিয়ে পড়তে হবে স্কুলের দিকে। এই লজটা কিন্তু বর্তমানে দেখতেই পাচ্ছেন বেশ বড় একটা লজ, আর পাশে একটা স্টেজও করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু অ্যারেঞ্জ করা হয়, কারণ সামনে রয়েছে বেশ খানিকটা ফাঁকা স্পেস যেখানে দর্শকরাও বসতে পারেন। চলুন এবার আপনাদেরকে এখানে থাকার ঘর ভাড়া সম্পর্কে বলে দিই। নিচের ফ্লোরেও রয়েছে বেশ কয়েকটা ঘর, আর দোতলাতেও রয়েছে বেশ কয়েকটা ঘর। সমস্ত ঘরগুলোই কিন্তু বর্তমানে এসি লাগানো রয়েছে দেখলাম, আর ঘর ভাড়া 1000 টাকা। তবে একটা জিনিস আমি বুঝলাম না, এসি চালালেও 1000 টাকা ভাড়া আর এসি না চালালেও 1000 টাকা ভাড়া, এইটা কি সিস্টেমে করা হয়েছে আমি জানি না। তবে অন্যান্য জায়গার তুলনায় এটা আমি বলতেই পারি যে এখানের ঘর ভাড়াটা কিন্তু যথেষ্টই কম। আর কলকাতা থেকে যখনই আমার কোনো গেস্ট বা কোনো রিলেটিভ যারাই আর কি আমার স্কুলের ওখানে আগে ঘুরতে যেত, আমি সবাইকে এই লজেই রাখতাম। কেউ কিন্তু এখনো পর্যন্ত খারাপ কিছু বলেনি। লজে সার্ভিসও যথেষ্ট ভালো, তবে আমরা সাধারণত ওদেরকে দিয়ে কিছুই তেমন করাই না, নিজেদের মতন নিজেরা বাইরে যাই, খাবার দাবার আনি, সব কিছু করে নিই, কিন্তু ব্যবহার এখানের মানুষজনের খুবই ভালো। তবে হ্যাঁ, আরও একটা বিষয় যে এখানে ম্যানেজার 2 দিন ছাড়া ছাড়া বদলায়, তাই জন্য আমি এই লজের কোনো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার ব্লগের মধ্যে দিলাম না। তার কারণ যেহেতু 2 দিন ছাড়া ছাড়া ম্যানেজার বদলায়, তাই এই লজের কন্ট্যাক্ট নাম্বারও বদলাতেই থাকে। যাই হোক, আলটিমেটলি এবার ফ্রেশ হয়ে স্কুলের দিকে বেরোনোর পালা। রানীবাঁধের যে মেইন এলাকা যেখানে আমরা ছিলাম, সেখান থেকে আমার স্কুলটা মোটামুটি আরও 5 কিলোমিটার মতো। তার মধ্যে 3-3.5 কিলোমিটার হচ্ছে মেইন রোড দিয়ে যেতে হয়, আর তারপর মেইন রোড থেকে ভেতরের দিকে আরও প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা এত সুন্দর লাগে, মানে কি বলবো, বরাবরই এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে।
পৌঁছে গেছি আমার স্কুলে, বর্তমান নয়, প্রাক্তন স্কুলে, যেখানে আমি আগে বহু বছর চাকরি করেছি। চালথা জুনিয়র হাই স্কুল। হ্যাঁ, এটা একটা নিউ সেট আপ জুনিয়র হাই স্কুল ছিল, এখনও জুনিয়র হাই স্কুলই রয়েছে, আর ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু ভীষণই কম। এটা আমাদের অফিস, মানে আমি বানিয়েছিলাম এটা অফিস, বর্তমানে প্রায় স্টোর রুম হয়ে গেছে আর কি। সমস্ত কিছু যখন একটাই ঘরের মধ্যে রেখে দেওয়া হবে তখন সেটা অফিস রুম না বলে এটা বর্তমানে আমি স্টোর রুমই বলবো। কিছু করার নেই, আসলে ঘরের সংখ্যাও খুবই কম। চলুন এবার ক্লাসরুমের দিকে যাওয়া যাক। এমনিতেই আমাদের এই স্কুলগুলোতে ঘরের সংখ্যা খুবই কম। সাধারণত 4টে শ্রেণী চালানো হয় আপার প্রাইমারি সেকশনে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম। তার জন্য মিনিমাম 4টে ঘরের প্রয়োজন হয়, আর তার মধ্যেও একটা ঘর আবার ইলেকশন কমিশন নিয়ে নিয়েছে ইলেকশনের নানাবিধ কাজ করার জন্য। নাম বল, আর কে কোন ক্লাসে পড়িস সেটা বল। কোনার থেকে তুই বল আগে। আগে দাঁড়িয়ে বলতে হয়, দাঁড়া। আর কোন ক্লাসে পড়িস? হোস। তুই? আচ্ছা, কোন ক্লাস? বস। তুই সবারটা বলে দিচ্ছি, নিজেরটা বল এবার। মামনি সব্বর। কোন ক্লাস? 8। বস। তুই? কি? আচ্ছা, কোন ক্লাস? 8 বস। তুই? রাপেল মান্ডি। কোন ক্লাস? 6 তুই? নয়ন মান্ডি। হ্যাঁ, নয়ন মান্ডি। কোন ক্লাস? 5। হ্যাঁ, 5। 5। বস। তুই? বল বল। বিজয় মান্ডি। হুম, বিজয় মান্ডি। বিজয় মান্ডি। কোন ক্লাস? 5। বস। এত লজ্জা কিসের তোদের? হ্যাঁ, আপনার কাছে এই বললো না, তো বলতো না। তাই এতদিন পরে বললো নাম? তোমাকে বললো, কিন্তু স্যার কোনোদিন বলে না। কোনোদিন বলেনি? শুধু এমনি তাকায়। গ্রামের এই সহজ সরল ছোট শিশুগুলোর জন্য সত্যিই খুব খারাপ লাগছিল। এবারে চলে যাই মিড ডে মিলের ঘরের দিকে। আর এই দিকে যে ঘরগুলো রয়েছেন দেখছেন ছোট ছোট, এগুলো সব আমাদের টয়লেট। তুমি একাই রান্না করো? আর যা কম স্টুডেন্ট হয়ে গেছে এখন, একাই হয়ে যায় অল্প কজনের রান্না। কটা ডিম হচ্ছে আজকে? 10টা বসিয়েছো? 7টা এসেছে। এই হলুদ বিল্ডিংটা হচ্ছে ICDS এর সেন্টার, আর ওই পাশে যে বিল্ডিংটা দেখছেন ছড়ানো ওই দিকটা হচ্ছে প্রাইমারি সেকশন। এই কেটে যাচ্ছে আর কি, একটু কাজের জন্য আসা আজকে আবার। এখনো পুরোটা নিয়ে যেতে পারেননি? না। কজন স্টুডেন্ট এখন? 18 জন। সব মিলিয়ে? সব মিলিয়ে।
কোন ক্লাস এটা? 4। 4 কজন রয়েছে এবার? এবারে 4-এর 5 সরি 7 জন বা 5 জন 5 জন 5 জন রয়েছে। 5 তো এবার শুরু হয়ে যাচ্ছে এখানে নাকি? ফাইভটা আমাদের এখানে বলতে পারছি না, তো আমাদের তো এখানে জুনিয়রটা আছে না, হুম। তাহলে হয়তো ফাইভটা আমাদের শুরু হবে না। প্রাইমারি সেকশনের ঘরের ভেতরে দেওয়ালে খুব সুন্দরভাবে আঁকা এবং লেখা রয়েছে। দেখুন এখানে রয়েছে অলচিকি হরফ, অর্থাৎ সাঁওতাল ভাষার জন্য যে হরফটা ব্যবহার করা হয়। বাংলা এবং ইংরাজির সাথে সাথে অলচিকি হরফটাও কিন্তু এখানে শেখানো হয়। তার কারণ এখানকার গ্রামের বেশিরভাগ বাচ্চারাই সাঁওতাল ঘরের বাচ্চা, তাই তাদের মাতৃভাষা কিন্তু সাঁওতালি। অনেক বাচ্চারা তো বাংলা ভাষাই বোঝে না, তাই এদের জন্য যদি অলচিকি মিডিয়ামেই পড়াশোনাটা করানো হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। গ্রামের বাড়িতে একদম মাটির বাড়ি, তার মধ্যেই একটু রং করে সুন্দর ছবি আঁকা রয়েছে। এই গ্রামে একটাই মাত্র ছোট্ট দোকান রয়েছে, মানে খুবই জরুরি কিছু জিনিসপত্র সেখানে পাওয়া যায়। তো আমি আমার স্কুলের মেয়েদের জন্য একটু কেক নিয়ে এসেছিলাম, কিন্তু পাশেই প্রাইমারি স্কুলটা রয়েছে, জানতাম না বর্তমানে রোল স্ট্রেংথ কত, তাই ওদের জন্য কিছু আনা হয়নি। তাই দোকানটায় আসলাম আবার একটু কিছু চকলেটস নেওয়ার জন্য, যাতে প্রাইমারি স্কুলের বাচ্চাগুলোকে একটু দিতে পারি। আমারই স্টুডেন্ট, ওরা একদম প্রথমেই পড়তো। কোন বছরে পাশ করেছিস? আমরা অনেক বছর হয়ে গেল, তো আমরা এই যে পর্যন্ত ছিলাম তো। ও এখন কিন্তু কলেজে পড়ছে, ও এখন কলেজে 3rd ইয়ারে পড়ছিস তাই তো? হ্যাঁ, third year তোর নাম কি যেন? বাসন্তী। বাসন্তী। খুব মানে খুব ভালো পড়াশোনায় ওরা না হলে ও যে এখনো কলেজে পড়ছে আর 3rd ইয়ারে পড়ছে, মানে এটা কিন্তু যথেষ্ট একটা মানে একটা ক্রেডিট বলে আমি মনে করছি। ভীষণ ভালো লাগছে আজকে। ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ। গ্রামের মানুষরা কিন্তু বেশ মানে ওদের বাদ্যযন্ত্রগুলো সুন্দর বারান্দায় ঝোলানো রয়েছে। এই ড্রেনটা কিন্তু নতুন করা হয়েছে, এটা আগে দেখিনি। গ্রামের বেশিরভাগ মানুষেরই জীবিকা কিন্তু এখনো কৃষিকাজ আর পশুপালনের উপরেই নির্ভরশীল।
শুনলাম একটা নতুন পুকুরও নাকি খোঁড়া হয়েছে এখানে, তাই যাচ্ছি একটু দেখি পুকুরটা কীরকম খোঁড়া হয়েছে এখানে। বেশ নাকি পরিষ্কার জলও উঠেছে, পুরো গ্রীষ্মকালটা নাকি বেশ ভালোই জল ছিল। এই পুকুরটাও আগে ছিল না, রিসেন্টলি খোঁড়া হয়েছে। সব থেকে ভালো লাগে শীতকালে যখন পলাশ ফোটে, এখানেও কিন্তু বেশ ভালোই পলাশ হয়, সেই সময়টায় গ্রামটা দেখতে খুব সুন্দর লাগে। চলে এসেছি পুকুর পাড়ে, বেশ বড় একটা পুকুর কিন্তু খোঁড়া হয়েছে। এই যে আমি পুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছি। বেশ বড় পুকুরটা খোঁড়া হয়েছে, আর এটাতে যদি সারা বছর জল থাকে তাহলে তো বেশ ভালোই হবে। 2009 সালে সেপ্টেম্বর মাসে 19শে সেপ্টেম্বর আমি এই স্কুলে জয়েন করেছিলাম। একদম প্রথম টিচার ছিলাম, মানে সিঙ্গেল টিচার ছিলাম সেই সময়। নিউ সেট আপ স্কুল ছিল, আপার প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের সঙ্গে লাগোয়া প্রাইমারি স্কুল থেকেই একটা ঘর দেওয়া হয়েছিল সেই সময় স্কুলটা শুরু করার জন্য। তারপর ধীরে ধীরে অনুদান আসতে থাকলো, আর স্কুলটা আমি বানিয়েছিলাম। আর কি বলবো, মানে অনেক কিছুই বলার আছে, কিন্তু সব কিছু ইচ্ছে থাকলেও সবসময় বলা যায় না। আজ স্কুলটা দেখে ঠিক কেমন অনুভূতি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি এই যে এই সাইডটাতে আমার ব্যাক সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে প্রাইমারি সেকশনটা, আর এই দিকটাতে এটা রয়েছে আমাদের আপার প্রাইমারি সেকশনটা। স্কুলের অবস্থা খুব একটা ভালো নয়, আমি থাকলে হয়তো কিছু করতাম, কিন্তু এখন যা অবস্থা দেখছি সত্যিই খারাপ লাগছে। আর মনে হচ্ছে যে আমি বোধহয় স্কুলটা ছেড়ে না গেলেই পারতাম। বাচ্চাদের খাওয়ার টাইম হয়ে গেছে, ওদের মিড ডে মিলের টাইম শুরু হয়ে গেছে। স্কুলের কাজ সেরে এবারে বেরিয়ে পড়লাম আমাদের যে সাব ডিভিশনে এআই অফিস রয়েছে সেই এআই অফিসের দিকে। আমাদের এই সাব ডিভিশনের নাম হচ্ছে খাতড়া মহকুমা, অর্থাৎ রানীবাঁধটা হচ্ছে সার্কেল অফিস আর খাতড়াটা হচ্ছে সাব ডিভিশনাল অফিস। এই খাতড়া যাওয়ার পথেই পড়ে একটা ব্রিজ, যে ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে কিন্তু কংসাবতী নদী। ও হ্যাঁ, আপনাদেরকে বলাই হয়নি, মুকুটমণিপুর যে পর্যটন কেন্দ্রটা আছে সেটা কিন্তু এখান থেকে খুবই কাছে। আমি আগে প্রায় সময় শীতকালে চলে যেতাম মুকুটমণিপুরে, যদিও এবারে সময়ের অভাবে আর সেখানে যাওয়া হয়নি। খাতড়ার কাজ সেরে আবার ফিরে এলাম রানীবাঁধে। এখানে খুব একটা ভালো খাবার কিন্তু পাওয়া যায় না, তাই মোটামুটি কোনো রকম ভেজ থালি আর ডিমের অমলেটের উপরেই নির্ভর করতে হয়। লাঞ্চ করে আবার ফিরে এলাম আমাদের লজে। এবারে একটু বিশ্রাম নিয়ে আমরা সন্ধ্যাবেলায় আবার নাইট সার্ভিসের বাসে কলকাতা ফিরব। লজে একটা ঘর আছে, যে ঘরের বারান্দায় এই সুন্দর পেইন্টিংটা চোখ টেনে নিল।
যাই হোক, আবার ঢুকে যাচ্ছি আমাদের লজে। এটা হচ্ছে নিচের ফ্লোর। নিচের ফ্লোরটা কিন্তু অতটা স্পেশিয়াস না, বেশ রিসেপশনটা রয়েছে এখানে আর কয়েকটা সোফা রয়েছে। তবে উপরের ফ্লোরটা আমি দেখলাম অনেক বেশি স্পেশিয়াস রয়েছে আর নিরিবিলিও। তবে নিচের ফ্লোরটাও কিন্তু খারাপ নয়, আপনারা চাইলে নিচের ফ্লোরে থাকতেই পারেন, অসুবিধার কিছু নেই। হ্যাঁ, তবে যদি মানে ভিড়ভাড়টা পছন্দ না হয় বা একটু নিজেদের মতো করে থাকতে চান, তাহলে আমি বলবো উপরের ফ্লোরে থাকাটাই ভালো। সন্ধ্যাবেলায় রানীবাঁধের মতন এরকম গ্রাম্য একটা প্রত্যন্ত অঞ্চলে খুব বেশি কিছুই করার থাকে না। তাও তো এখন অনেক ভালো হয়েছে। আমি যখন থাকতাম তখন তো এটুকু লোকজনও দেখা যেত না সন্ধ্যাবেলায়। এখন কিন্তু জনসংখ্যা অনেকটাই বেড়েছে আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে দোকানপাট। এটাই ছিল আমাদের এবারের রানীবাঁধ সফরের একটা গোটা দিন। আপনাদের সবার সঙ্গে সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করে নিলাম, সাথে শেয়ার করলাম আমার কিছু মনের কথা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবারের মতো রানীবাঁধকে টাটা বাই বাই করে আমাদের বেরিয়ে পড়ার সময় হয়ে গেছে। তাই বলাকা লজকে আরও একবার দূর থেকে দেখে নিলাম যাওয়ার পথে। আমাদের নাইট সার্ভিসের টিকিট আগের থেকেই কাটা ছিল। আপনারা যদি কখনো বাসে করে এখানে যান তাহলে অবশ্যই কিন্তু বাসের টিকিটটা আগের থেকে বুকিং করে নেবেন।